আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমাদের বিগত কয়েকটা যে ভিডিও আমরা দিয়েছিলাম তোমাদের মাধ্যমিককে সামনে রেখে, এবং পরবর্তীকালে আমরা উচ্চ মাধ্যমিকেরও কিছু শিক্ষক মহাশয়দের দিয়ে তোমাদের উপকারের চেষ্টা করব বিভিন্ন সাবজেক্টে। আর ইতিমধ্যে আমরা বাংলা, ইংরেজি, আমাদের গণিত, ভূগোল, এই সমস্ত বিষয়গুলো আমরা ইতিমধ্যেই তোমাদেরকে কিছু টিপস দিয়েছি। বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদেরকে বলেছেন। তো আজকে আমাদের চ্যানেল দ্য কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে আমরা রাজনগর ইউনিয়ন হাই স্কুলের ইতিহাসের শিক্ষক মহাশয় তাপস কুমার নস্কর বাবুকে আমরা আমাদের চ্যানেলের যে ডিসকাশন সেখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো প্রথমেই আমি আমাদের শিক্ষক মহাশয় তাপসবাবুকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন স্টুডেন্টদের স্বার্থে, আর আপনার কিছু টিপস আপনি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে দেবেন। আর যেহেতু এটা শুধুমাত্র রাজনগর কেন্দ্রিক নয়, এটা গোটা ঘাটাল মহকুমা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আমাদের কথা মানুষের কাছে পৌঁছচ্ছে এই মাধ্যমিককে সামনে রেখে, তো আপনার কিছু টিপস আমাদের স্টুডেন্টদের জন্য অবশ্যই আশা করি অনেকটাই উপকারে আসবে। যদি আপনি আমাদের স্টুডেন্টদের জন্য কিছু বলেন স্যার। নমস্কার, আমি তাপস কুমার নস্কর, রাজনগর ইউনিয়ন হাই স্কুলের ইতিহাসের শিক্ষক। আজকের এই যে দ্য কিউরিওসিটি সংবাদ বার্তার উদ্যোগে এই যে তোমাদের সাথে আমার একটা কথোপকথন বা 2022-এর মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে যে একটা পারস্পরিক আলোচনা বা ইতিহাস বিষয়ক কিছু প্রশ্নাবলী সামনে রাখব, সে বিষয়ে প্রথমে আমি এই সংবাদ বার্তার তরফ থেকে আমি এদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। ইতিপূর্বে মাধ্যমিক 2022-এর বিভিন্ন বিষয়ের আমাদের স্কুলে অনেক শিক্ষকগণ তোমাদের সামনে বিষয়কেন্দ্রিক আলোচনা করেছে। তো আজকে আমি ইতিহাস বিষয়ে দু চার কথা বলবো। স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে দীর্ঘদিন কোভিড অতিমারী পরিস্থিতিতে আমাদের পঠন পাঠন প্রক্রিয়াটি বন্ধ ছিল। সেই কারণেই অনেক ক্ষেত্রে তোমরা স্কুলমুখী হতে পারোনি, সেক্ষেত্রে একটু অসুবিধা প্রত্যেকেরই হয়েছিল। তাই এই অতিমারীকে সামনে রেখে তোমাদের যাতে 2022-এ ইতিহাস বিষয়ক কোনো সমস্যা না হয়, তার জন্য আমি তোমাদের 2022-এ কিছু টিপস দেব। তোমরা সকলেই জানো যে তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে সিলেবাস আছে, তোমাদের কথা মনে করে সরকারি তরফে 8টি অধ্যায়ের মধ্যে 3টি অধ্যায় রিডিউস করা হয়েছে। তোমাদের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ, এই 5টি অধ্যায় পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে এটাই সিলেবাস হয়েছে। তো আশা করি তোমরা সবাই জানো যে তোমাদের সবার জানাও আছে যে এই সিলেবাসের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। তো এই সিলেবাস কেন্দ্রিক তোমাদের 2022 সালে সম্ভাব্য যে সমস্ত প্রশ্নাবলী তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে, সামনে টেস্ট আছে, টেস্টকে সামনে রেখে এবং পরবর্তী সময়ে তোমরা জীবনের প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষায় বসবে। তো সেই মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এই বিষয়ভিত্তিক কিছু তোমাদের আলোচনা আমি করছি। তো প্রথমেই বলে দিই যে মাধ্যমিক ইতিহাসে তোমাদের প্রথমে যে টপিকটি আছে, কনসেপ্ট অফ হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে ধারণা, এক্ষেত্রে এই অধ্যায় থেকে কোনো রকমের কোনো এসে টাইপ কোশ্চেন বা বড আনসার টাইপ কোশ্চেন আসবে না, শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে এবং সেক্ষেত্রে 1 আর 2 নম্বরের প্রশ্ন আসবে। বাকি যে দ্বিতীয় অধ্যায় থেকে আর পঞ্চম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ সংস্কার ও বৈশিষ্ট্য, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ, এই যে অধ্যায়গুলো আছে এখান থেকে তোমাদের এমসিকিউ, এসএকিউ
শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং এসে টাইপ কোশ্চেন তোমাদের আসবে। তো প্রথমে আমি তোমাদের আর একটা বিষয় বলে দিই যে তোমাদের পরীক্ষার যে প্রশ্নাবলী সেই প্রশ্নাবলীটার ধরন কেমন হয়। প্রথমে তোমাদের এমসিকিউ থাকে 20টি। তো এই 20টির মধ্যে 20টি আমাদের করতে হয়, আর এটা কতগুলো বিভাগে ভাগ করা থাকে। ক বিভাগে 20টি এমসিকিউ থাকে, খ বিভাগে আমাদের 16টি এমসিকিউ টাইপের কোশ্চেন করতে হয়। এক্ষেত্রে আমাদের বিভাগ থাকে, এই বিভাগগুলো থেকে আমাদের করতে হয়। এরপর গ বিভাগে আমাদের 2 নম্বরের কোশ্চেন করতে হবে 11টি। তারপরে ঘ বিভাগে আমাদের 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা টিকা করতে হবে 6টি, এবং সবশেষে বিভাগ উতে আমাদের একটি 8 নম্বরের প্রশ্ন করতে হবে। তো এক্ষেত্রে আমি শেষ থেকে শুরু করি, অর্থাৎ যে এসে টাইপ কোশ্চেন বা 8 নম্বরের যে প্রশ্নটা করতে হবে এবং 2022 মাধ্যমিকের দিকে তাকিয়ে যে প্রশ্নগুলি তোমরা করবে সেগুলি একটুখানি আমি বলে দিই। যে প্রথমেই তোমরা করবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো এবং উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলেই ভালো করে করবে। এরপর 19 শতকে বাংলার সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। এই প্রশ্নটাই আবার অন্যরকমভাবে একটু ঘুরিয়ে আসতে পারে যে বিধবা বিবাহ প্রসারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা কি ছিল। এগুলো কি স্যার 8 নম্বরে আছে? 8 নম্বরের জন্য ইতিহাসে একটু ব্রড কোশ্চেনটা একটু আছে না, 8 নম্বরে একটি করতে হয়, তার জন্য আমি শেষ থেকে শুরু করছি যে প্রথমে 8, তারপরে 4, এইভাবে তারপর 2 বলবো। তাহলে 8 নম্বরের জন্য আমরা করছি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, তার সাথে উচ্চশিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা 4+4। আর পরে করছি আমরা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা, অথবা এই প্রশ্নটাকে অন্যভাবে যদি আসে তাহলে আসতে পারে বিধবা বিবাহ প্রসারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি উদ্যোগ নিয়েছিলেন। এরপরে ব্রাহ্ম সমাজের ভূমিকা 19 শতকে বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ, এটাকে আমাদের পড়ে নিতে হবে। যে সমস্ত যাদের একটু মানে ইতিহাসে একটু বেশি নাম্বার পেতে চাও তারা একটু এই প্রশ্নগুলোর দিকে নজর দিও। যে স্যার ইতিহাসে নাম্বার 100 উঠে যায়, হ্যাঁ, সেই জন্য ভালো ছেলে মেয়েদের, হ্যাঁ সেই ভালো ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলছি এই ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলনটা একটু দেখে যাবে। এর পাশাপাশি 19 শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি ও চরিত্র পড়বে। এরপর আমরা 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র এটা করব। এর পাশাপাশি নীল বিদ্রোহ বড় প্রশ্ন হিসাবে করব। আর সবশেষে আমরা মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও, এই প্রশ্নটি আমরা করব। তাহলে টোটাল আমরা 8 নম্বরের জন্য 5টি প্রশ্ন করছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার বিবরণ 1। 2 নম্বরে হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র। যদি এই প্রশ্নটা না আসে তাহলে এখান থেকে তোমরা অল্টারনেটিভ হিসাবে সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহ কারণ গুরুত্ব করে নেবে। যে কোনো একটা আসার সম্ভাবনা আছে, টেস্টেও আসতে পারে, মাধ্যমিকেও আসতে পারে। এর পাশাপাশি সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, বিশেষত নারী শিক্ষা আর বিধবা বিবাহ প্রসারের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা না আসে অনেক ক্ষেত্রে দেওয়া হয়। আর সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ আন্দোলনের ভূমিকা বা কেশবচন্দ্র সেনের ভূমিকা আলাদা করে দিতে পারে। মানে ইতিহাসে অনেকটাই মানে পুরো ছকে বাঁধা কোশ্চেন চলে আসে। সেই তো এই প্রশ্নগুলো করলে আশা রাখছি 8 নম্বরের জন্য আর অসুবিধা হবে না। এরপরে আমরা 4 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন আসে, সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা, বা বলা হয় 3-4টি বাক্যে উত্তর দাও, যেভাবে আসুক না কেন তোমরা এই প্রশ্নগুলোকে সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে। আর একটা কথা, যখন
8 নম্বরে বড় প্রশ্ন বা এসে টাইপ কোশ্চেন লিখতে যাবে, তখন অবশ্যই সেই কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেবে, তারপরে বিভিন্ন পয়েন্ট পরপর আলোচনা করবে এবং সব শেষে একটা কনক্লুশন দেবে। কারণ অনেকে করো কি, যাই তাই করে একটু লিখে দিলে তাতে নাম্বারটা পাওয়া যায় না। ভালো নাম্বার পেতে গেলে মাস্ট ইন্ট্রোডাকশান দিতে হবে, তারপরে বিভিন্ন পয়েন্টস বা সাব পয়েন্টস দেওয়া হলো, তারপরে সবশেষে একটা কনক্লুশন দিতে হবে। ভালো। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক স্টুডেন্টের এটা একটা ধারণা থাকে যে ইতিহাসে লিখে যেতে হবে আমাদের না, কথা, এরকম 3 পাতা কোনো 4 ব্যাপার পাতা, নেই। তবেই নাম্বার পাওয়া যায়। না, এটা একদম যদি সম্পূর্ণ, লেখার স্টাইলটা একটু আমাদের স্টুডেন্টদেরকে একটু বলে দেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যতটুকু যে জানবে, যদি কারোর পয়েন্ট আকারে কোশ্চেন আনসার করা হয়ে থাকে তাহলে সে পয়েন্ট ভিত্তিক করবে, 1 পাতা 1.5 পাতা এমন কোনো ব্যাপার নাই। যতটুকুর মধ্যে উত্তরটা মনে হয় সাফিসিয়েন্ট ততটুকুই লিখবে। ইতিহাস মনে যে বিশাল লিখতে না হবে না এটা না, বর্তমান দিনে এই ধারণাটাই সম্পূর্ণ পাল্টে গেছে। আগে এরকম একটা ধারণা ছিল যে ইতিহাস মানে পাতার পাতা পাতা পর পাতা লিখতে হবে, সেই ধারণাটা এখন সম্পূর্ণ ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। ইতিহাস অনেকটা এখন বিজ্ঞান ভিত্তিক আলোচনা হয়েছে। যাই হোক, তাহলে তোমরা 4 নম্বরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে করবে। দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের জন্য করবে মোটামুটিভাবে মহারানীর ঘোষণাপত্র করবে, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী আলোচনার সহায়তা করেছিল সেটা পড়বে, বামাবোধিনী পত্রিকা করবে, যে 19 শতকের নারী শিক্ষার প্রসারে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব কী ছিল। মানে তোমরা করবে কি, এমনভাবে অধ্যায়টা করে যাবে যাতে কোনো প্রশ্ন যেন বাদ না যায়। হয়তো তোমার সেটা 4 নম্বরে আসলো না, 2 নম্বরে চলে আসলো, লিখতে পারবে, হ্যাঁ, অনায়াসে লিখতে পারবে। এবার তুমি যদি এমনিতে সিলেবাস রিডিউস করেছো, অনেকটা অধ্যায় বাদ দিয়ে, যে তারপরে তুমি যদি মানে কোনো বিষয়কে বাদ দাও, টপিকের সাব টপিকগুলো বাদ দাও, তাহলে সেক্ষেত্রে তোমার বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। কোশ্চেন অনেক ডিপ থেকে হ্যাঁ, আসবে কিন্তু সেই জন্য আমাদেরকে একটু খুঁটিয়ে পড়তে হবে। এই প্রসঙ্গে আমার সকল ছাত্রছাত্রীর কাছে একটা বিনীত অনুরোধই বলতে পারো তোমরা, যে তোমরা টেক্সট বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। কারণ ইতিহাসে এখনকার সময় 100 অনেকে পাচ্ছে, না পেলেও 92, 94, 96 পাচ্ছে, এবং তার জন্য টেক্সট বই দরকার হলে 2টো টেক্সট বই পড়ো। ছায়ার টেক্সট বইটা আছে, জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বই আছে, খুঁটিয়ে পড়ো। বিশেষ করে প্রতিটি অধ্যায়ের কালো কালো শব্দগুলো একটুখানি মার্কিং করে পড়লে তোমরা এমসিকিউ যেমন পেয়ে যাবে, আর ওই প্রশ্নগুলোকে যদি তুমি কে বা কারা বা কখন বা কোন সময় হয়েছিল বা কেন হয়েছিল এই ধরনের প্রশ্ন করলে 2 নম্বরের প্রশ্ন অনেকটাই তোমার কভার করতে পারবে। সেই কোশ্চেনটা এখন অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি, টেক্সটটা না পড়লে কিন্তু অনেকটাই সমস্যা। হ্যাঁ, টেক্সট বই পড়তেই হবে। আর যে টেক্সট বই যত বেশি তার আয়ত্তের মধ্যে থাকবে সে তত বেশি লিখতে পারবে। এমনও হয় যে কোনো একটা কোশ্চেন এসছে, ধরো সেই প্রশ্নটা কোনো সহায়িকা বইতে কোনো রকম আলোচনা নেই, শুধুমাত্র টেক্সটে আছে, অল্পই আছে একটু, সেই অল্প লিখলেই 4-এ 4 পাওয়া যায়। ঠিক আছে, তো তোমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই যে সেই প্রশ্নটা বিস্তারিত কোথাও আনসার নেই। ওই জন্য তোমাদের কাছে আমার একান্তভাবে আমি এই বার্তাই জানাচ্ছি যে তোমরা টেক্সট বইটা মন দিয়ে পড়ো। তাহলে এবারে 4 নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে বামাবোধিনী পত্রিকা ভালো করে করবে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ভালো করে করবে, কারণ এগুলো 4 নম্বর হিসাবে আসবে। আচ্ছা, নীলদর্পণ নাটক ভালো করে করবে। তাহলে বামাবোধিনী পত্রিকা, নীলদর্পণ নাটক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, এগুলো 4 নম্বরের জন্য করবে। এবারে ওই যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব 8 নম্বরের জন্য করতে বলেছিলাম, মানে 4+4, ওটাকে তোমার 4 নম্বরে করা থাকলে তাহলে এখানে চলে আসলো, অসুবিধা নেই। তাহলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব 4 নম্বরে করলে। এবার ইংরেজি শিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি দেয় সেটা করে দিলে, অথবা যদি তোমাকে ঘুরিয়ে দিল যে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ কী ছিল, যাই দিক না কেন একটু টেক্সটটা পড়া থাকলে হয়ে যাবে। আচ্ছা, কিছু লিখে আসতে, হ্যাঁ, কিছু লিখলেই তোমার নাম্বার দেবে। তুমি কত ভালো লিখছো বা কেমন হাতের লেখায় লিখছো সেটা না, অবশ্যই সেটা যেন হ্যাঁ বোধগম্য হয়।
আচ্ছা, এরপরে 4 নম্বরের জন্য তোমরা রাধাকান্ত দেবের ভূমিকাটা করবে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা মোটামুটিভাবে স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারটা খুব ভালো করে করবে। এই বছরের জন্য বিবেকানন্দ ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে নব্য বেদান্তবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তাহলে তোমরা হয়তো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার দিলে হয়তো একটু ভাবছো কি লিখবে কি লিখবে, নব্য বেদান্তবাদটাই একটু আলোচনা করলে হ্যাঁ সেটা হ্যাঁ সেই তাহলে মোটামুটি এসে যাবে। আর এই অধ্যায় থেকে বঙ্গীয় নবজাগরণটাও করে যাবে, কারণ এই কোশ্চেনটা সেইভাবে এখনো পর্যন্ত মাধ্যমিকে আসেনি, তাই এবারের সম্ভাব্য হিসেবে তোমরা এটাকে 4ও করতে পারো 8ও করতে পারো। তাহলে 19 শতকে বঙ্গীয় নবজাগরণের প্রকৃতি ও চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো। তাহলে মোটামুটি এই অধ্যায়ে এই কোশ্চেনগুলো করলে আশা রাখছি 4এও কভার করে যাবে, এবং এই 4 করা থাকলে অনায়াসে তোমরা 2 নম্বরের কোশ্চেনের আনসারগুলো করতে পারবে। এরপরে তৃতীয় অধ্যায় থেকে যেটা করব, প্রথমেই করব যে ঔপনিবেশিক অরণ্যায়নের উদ্দেশ্য কি ছিল। এটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা বিভিন্ন আদিবাসী বিদ্রোহ, বিশেষত চুয়ার বিদ্রোহ আছে, কোল বিদ্রোহ আছে, মুন্ডা বিদ্রোহ আছে, এই বিদ্রোহগুলো 4 নম্বরে করব, সাঁওতাল বিদ্রোহ 4 নম্বরে করব। তাহলে এই আদিবাসী বিদ্রোহগুলো করলে আশা রাখছি একটা নিশ্চিত মাধ্যমিকের জন্য তোমরা পেয়ে যাবে। এরপর আমরা এখান থেকে নীল বিদ্রোহটা বড় প্রশ্ন হিসাবে করব। আবার অনেক সময় কি হয়, 8 নম্বরে নীল বিদ্রোহ না এসে 4 নম্বরে দিয়ে দিল যে নীল বিদ্রোহের গুরুত্ব সংক্ষেপে লেখো বা নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। যাই আসুক না কেন, তোমার যদি এটাকে মানে হ্যাঁ কনসেপ্ট থেকে তুমি অনায়াসে লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপর আমরা মোটামুটিভাবে এখান থেকে ওহাবি আন্দোলন আর ফরাজি আন্দোলনটা 4 নম্বরের জন্য দেখে যাব, কারণ ওহাবি আন্দোলন আর ফরাজি আন্দোলন বেশ কয়েক বছর ছোট প্রশ্ন আকারে এসছে, সেই জন্য এবছরের জন্য 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। এরপরে আমরা চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা আমরা বড় করে করব, অর্থাৎ 8 নম্বরের জন্য করব বলেছিলাম, সেই 1857 সালে মহাবিদ্যালয়ের প্রকৃতি ও চরিত্র, সেটাকে আমরা যদি বড় করে করি তাহলে এখান থেকে যে 4 নম্বরের কোশ্চেনগুলো আসতে পারে, যেমন আসতে পারে 1857 সালের বিদ্রোহ কি সামন্ত বিদ্রোহ ছিল, অথবা আসতে পারে 1857 সালের বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ ছিল, অথবা আসতে পারে 1857 সালের বিদ্রোহে বাঙালি মধ্যবিত্ত সমাজের ভূমিকা কীরূপ ছিল, অথবা আবার অন্যভাবে আসতে পারে যে কে কেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। তাহলে আমরা প্রথমেই করছি কি এটাকে 8 নম্বর হিসাবে করে নিচ্ছি। তাহলে 8 নম্বরে করলে টোটাল আলোচনাটা আমার জানা রইল, যাই আসুক না কেন আমি অনায়াসে লিখতে পারবো, মার্কস হিসাবে আমরা সেই মতো করে উত্তরটাকে লিখে দেব। হ্যাঁ, এবার ভালো ছেলে মেয়েদের জন্য আরেকটু বলছি যে তোমরা এগুলোকে আলাদাভাবে একটু 4 নম্বরের জন্য দেখে যাবে, যাতে সূচনাটা একটা ঠিকঠাক লিখতে পারো। এবং একটু আরেকটা কথা, ধরো কারোর কোনো পয়েন্ট মনে নেই, কি পয়েন্ট ছিল ভুলে গেছো, তাহলে তোমরা তখনই করবে কি, পয়েন্টটা দেওয়ার দরকার নেই, তোমরা সুন্দর করে প্যারা প্যারা করে যতটুকু জানবে ততটুকু লিখে দেবে। আর শেষে মূল্যায়ন লেখার দরকার নেই, পরিশেষে বা উপরোক্ত আলোচনার শেষে বা সব শেষে বলা যায় যে এই রকম বলে একটা 2-3 বা 4 লাইনের একটা কনক্লুশন দিলে ওই 4 নম্বরের কোশ্চেনের আনসারটা পরিপূর্ণ হয়ে যায়। যেটা আপনি বলেন ওটা কিন্তু অনেক সময় হয়, মানে পয়েন্ট মাঝখানে পয়েন্ট ভুলে গেল, হ্যাঁ, তখন তো ছেলেমেয়েরা কি ভয় পেয়ে যায় যে পয়েন্ট ভুলে গেলাম, তাহলে কি করে লাস্টে কভার করবো কি করে। সেই পরীক্ষার সময় অনেক কিছু লিখতে হয়, তো অনেক সময় মনে পড়ে না। যাই হোক, তাহলে ওটা তোমরা করবে, তাতে কি হবে, যেটা তুমি লিখতে চাইছো সেটা তোমার উদ্দেশ্য সফল হবে এবং তুমি যথারীতি ফুল নাম্বারই পাবে। তাহলে মোটামুটিভাবে এটা যদি বড় করে করি, মহাবিদ্যালয়ের প্রকৃতি 8 নম্বর, তাহলে 4 নম্বরে যাই আসুক না কেন তোমরা পেরে যাবে। এরপর এখানে মহারানীর ঘোষণাপত্র 4 নম্বরে ভালো করে করতে হবে।
আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি যে মহারানীর ঘোষণাপত্র হয়তো কোনো সময় 4-এ না এসে 2-এ আসতে পারে। তাহলে কি লিখবে সেখানে, কে কবে এই ঘোষণা করেছিলেন আর এই ঘোষণাপত্রে কি বলা হয়েছিল, এইটুকু লিখলেই যথেষ্ট। এবার যদি এটাকে বড় করে করো তখন কে কবে বলা হয়েছিল, কেন বলা হয়েছিল, ঘোষণাপত্রে কি কি বলা হয়েছিল আর এর গুরুত্ব কি, সেইটুকু লিখলেই হয়ে যাবে। এরপর এই অধ্যায় থেকে সভা সমিতির যুগ, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে 2 নম্বরে আসতে পারে। অনেকেই প্রশ্ন করে থাকে যে 19 শতককে কে কেন সভা সমিতির যুগ বলেছেন। তাহলে তোমাদের প্রথমে বলতে হবে যে ডক্টর অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন। এবার কেন সেগুলো বললে, কোন কোন সভা সমিতি প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বললে, তাহলে এই আনসারটা কভার করে যাবে। এবার এই কোশ্চেনটা এখান থেকে পার্টিকুলার কোনো একটা সভা সমিতিও আসতে পারে, যেমন জমিদারি সভা আসতে পারে, বঙ্গভাষা প্রকাশিকা সভা আসতে পারে, ভারত সভা আসতে পারে। তো এটা যেমন তোমরা ছোট প্রশ্ন করে আকারে করবে, তেমনি প্রত্যেকটি যে সভা সমিতি আছে, বিশেষ করে জমিদারি সভা, ভারত সভা, হিন্দু মেলা, এইগুলো একটু ভালো করে করবে। তাহলে এখান থেকে তোমরা মহারানীর ঘোষণাপত্র ভালো করে করছো 4 নম্বরের জন্য, ভারত সভা ভালো করে করছো, জমিদারি সভা ভালো করে করছো, আর ওই মহাবিদ্রোহের যে প্রকৃতি আছে সেখান থেকে ছোট্ট ছোট করে ভাগ যেমন আসতে পারে, সামন্ত বিদ্রোহ কিনা, জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা, স্বাধীনতা সংগ্রাম বলা কে কেন বলেছেন, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কেন এর থেকে দূরে ছিল, এইটুকু বললে তোমাদের 4 নম্বরে কভার হয়ে যাবে। এরপর মোটামুটিভাবে তোমরা এখান থেকে আনন্দমঠ, বর্তমান ভারত আর গোড়া 3টে করে যাবে। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই আসে। এবার এই প্রশ্নটাকে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটু ঘুরিয়ে দেওয়া হয়, কেমনভাবে, যে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ পাওয়া যায়। অর্থাৎ এই যে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ, তার পরবর্তীকালে বিবেকানন্দের বর্তমান ভারত, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, এই যে সমস্ত বিষয় পড়ব, এবং তারপরে ব্যঙ্গচিত্র, গগনেন্দ্রনাথ ঠাকুরের, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র, এইগুলোর ডিটেলস আলোচনাটা এখানে অ্যাট এ টাইম লিখতে হবে। তাই এই পুরোটা যদি আমরা 8 নম্বরের জন্য করে যাই, লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করে আনন্দমঠ করতে হবে না, বর্তমান ভারত করতে হবে না, গোড়া করতে হবে না, একটা প্রশ্নের মধ্যে দিয়েই কভার হয়ে যাবে। আর যদি কেউ ভাবো যে না এটা বড় প্রশ্ন হিসেবে করবে না, তাহলে সে আলাদা আলাদা করে এইগুলো দেখে যাবে। নিশ্চিত এখান থেকে একটি 4 নম্বর বা 2 নম্বরে আসবে। আর ব্যঙ্গচিত্র থেকে তো মানে শর্ট প্রশ্ন আসেই আসে। এবার আসি আমরা একেবারে লাস্ট অধ্যায়, অর্থাৎ 5ম অধ্যায়। এই 5ম অধ্যায় থেকে মোটামুটিভাবে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে এখান থেকে বড় প্রশ্ন আসলে 4+4 এইভাবে আসতে পারে। যেমন দিতে পারে যে বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এর সাথে দেওয়া হলো যে আইএসিএস কি, 4+4। তবে তোমরা মোটামুটি এখান থেকে ওই ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা ইউরায়ন সন্স, আইএসিএস আর বিটিআই ভালো করে করবে। আলাদা আলাদা হিসেবে প্রশ্ন আসে যে বিজ্ঞান শিক্ষার প্রসারে বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। আবার আসতে পারে আইএসিএস, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা আবার আসতে পারে যে বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা, মানে আমাদের যেটা রাজাবাজার সায়েন্স কলেজ আছে ওটা নিয়ে আলোচনা করতে হবে। মানে একটু কোশ্চেন ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে আসে। যে অনেক সময় কি হয় যে একটু টেস্ট মানে করে যে ছেলেটা পড়েছে কিনা, হ্যাঁ সেইটা জানার জন্য এগুলো করে। তাহলে মোটামুটিভাবে এখান থেকে একটু তোমরা ওইগুলো একটু দেখে যাবে। এর পাশাপাশি বসু বিজ্ঞান মন্দির এটা একটু দেখে যাবে। মহেন্দ্রলাল সরকার
এটাও অনেক সময় 2 নম্বর বা 4 নম্বরে আসতে পারে, এটা একটু দেখে যাবে। আর এর পাশাপাশি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী শিক্ষা ভাবনাটা একটু দেখে যাবে। আর এখান থেকে আমরা 8 নম্বরের জন্য একটি নিশ্চিত এবছরের মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন হিসাবে করে যাবে, সেটা হচ্ছে যে মানুষ, প্রকৃতি ও শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কি চিন্তাভাবনা ছিল। এবার এটাকেই একটু ঘুরিয়ে এই প্রশ্নটা না দিয়ে দিতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ও শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্যোগ এবং তার সেখানকার শিক্ষা ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। তোমরা ভয় পাবে না, কোশ্চেন যেমনই আসুক মোটামুটি একটা আনসার তো তোমাদের পড়া আছে, সেটাকে একটু মডিফাই করে লিখতে হবে, তাহলেই মোটামুটি। কিন্তু অনেকটাই ভাবে হয়তো অনেক কঠিন, কিন্তু যদি একটু আমার জিনিসটা জানা থাকে লিখে দেওয়া যাবে। ইতিহাস কঠিন বলে কিছু না, কঠিনটা হচ্ছে কি আমরা পড়ছি না। যখনই যে সাবজেক্ট আমরা অঙ্ক যেটা 10 বার প্র্যাকটিস করছি, ইতিহাস কিন্তু একবারে লিখে করছি না। তাহলে কোনো বিষয় যদি আমরা লিখে না করি তাহলে সেই বিষয়ে মনে থাকবে কি করে? সেই জন্য ছাত্রছাত্রীদের কাছে আমি এই বার্তায় পৌঁছে দিতে চাইছি যে তোমরা এমসিকিউ আর এসএকিউ যখনই করবে সেগুলো খুব সংক্ষেপে লিখবে। ধরো মনে করো কোনো গ্রন্থের নাম, যে মনে করো তোমরা হিন্দু কেমিস্ট্রি, এই গ্রন্থটা প্রফুল্লচন্দ্রর, তো এইটা শুধু হিন্দু কেমিস্ট্রি হাইফেন দিয়ে প্রফুল্লচন্দ্র এইটুকু লিখলেই হবে। বা তোমার আরও যে সমস্ত বইপত্র আছে, যে মনে করো কবে মোহনবাগান ক্লাব আইএফএসিল জয়লাভ করে, তো শুধু আইএফএসিল জয়লাভ বলে একটা ড্যাশ দিয়ে সালটা লিখে দিলে তাহলে পুরো তোমাকে লিখতে হলো না, সময়টা বেঁচে গেলে কিন্তু মনেও থাকলো। আর একটা করবে কি, যখন 4 নম্বর বা 8 নম্বরের কোশ্চেন লিখবে তখন বাড়িতে প্র্যাকটিস করবে আগে লেখা। ওই ভাবো যে পরীক্ষার হলে আমি লিখে ফেলবো, তাহলে কিন্তু না, কখনোই তুমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। অনেকে এটা হয় স্টেজে করে দেবো, কিন্তু মানে লিখে লিখে না প্র্যাকটিস করলে যে কোনো সাবজেক্টই হোক, সায়েন্স হোক বা আর্টস, মানে পরীক্ষার হলে ডাইরেক্ট গিয়ে লেখাটা কিন্তু খুবই চাপ। অবশ্যই, কারণ অনেক সময় কি ওই লিখতে গিয়ে ভুল ভাল হয়ে যায়, মানে একটার ঘাড়ে আর একটা চেপে যায়। আর একটা করে কি, পরীক্ষার হলে অনেক ছেলেমেয়েরা দাগ নাম্বারটা সঠিক দেয় না। এইটা মাথায় রাখবে তোমরা যখনই এই সামনে টেস্ট পরীক্ষা দেবে, এখান থেকেই তোমরা এই অভ্যাসটা গড়ে তোলো যে বিভাগটা লিখবে আর কত দাগের প্রশ্ন। যে বিভাগ কয়ের ধরো 3-এর দাগের প্রশ্ন, তাহলে ওই 3-এর দাগটা অবশ্যই দিতে হবে। আর যদি না দাও, তোমাদের ক্ষেত্রে অনেক সময় বলো যে খুব ভালো পরীক্ষা দিয়েছি আমি নাম্বার পাইনি, তাহলে খুব ভালো পরীক্ষা দেওয়ার পরেও নাম্বার না পাওয়ার কারণ হচ্ছে এইরকম সিলি কিছু মিস্টেক। এই মিস্টেকগুলোর জন্য নাম্বার পাওয়া যায় না। শিক্ষক মহাশয়রা আগের ভিডিওগুলোতে বলেছেন যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এগুলো ভুলগুলোই করে, দাগ নম্বর হয়তো দেয়ই না, অন্য উত্তর লিখে দিয়ে চলে গেল। সেই তখন এবার আইডেন্টিফাই করতে অসুবিধা হয়েছে কোন দাগের এই কোশ্চেনটা। সেইটাই। এবার আরেকটা কি হয়, মানে খুব তাড়াতাড়ি লিখতে গিয়ে যে পেজটা থাকে অনেক সময় একটার সাথে ধরো পরপর যদি দাগ নাম্বার বা দেয়া না যায়, তাহলে অন্য পাতার সাথে সেটা ঢুকে গেলে সেই আনসারটা ম্যাচ করে না, তখন কেটে দেয়। তখন শিক্ষকের পক্ষে বা মানে আনসার দেখার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস আছে। সবসময় স্টুডেন্ট দরদি, সেই এবার তবু তারা যদি কিছু খুঁজে না পায় কি করে নাম্বার, কিছু করার নেই, তখন ওই খাতাটা ছিঁড়ে তো আর করতে পারবে না। সেই জন্যই মোটামুটিভাবে শিক্ষক মহাশয় সবসময় চেষ্টা করে যে ছাত্রদের কিভাবে বেশি নাম্বার পাবে বা দেয়া যায়। তো আর একটা কথা বলি যে ইতিহাস একটু পড়লে নাম্বার পাওয়া যায়, এবং টেক্সটটা ভালো করে পড়ো। বারবার বলছি যে টেক্সট পড়লেই তুমি অনায়াসে 80% থেকে 90% নাম্বার পেয়ে যাবে। এর পাশাপাশি যার যে সহায়িকা বইগুলো আছে সেগুলো একটু দেখে নাও, বড় প্রশ্নগুলো কেমন করে লেখা হয়েছে পয়েন্টগুলো একটু ক্ল্যারিফাই করে নাও, তাহলেই আশা রাখছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। কারণ ইতিহাসে তো কোশ্চেনের তো উত্তর আর আলাদা হবে না, টেক্সট বই যেটা দেওয়া আছে হয়তো সহায়িকাতে একটু মডিফাই করে সেই ইনফরমেশন তো অন্য হবে না, ইনফরমেশন তো একই। তাই টেক্সটটা আমাদেরকে স্টুডেন্টরা, তোমাদের শিক্ষক মহাশয় যেটা বললেন, তোমরা টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোতে পড়তে হবেই, কিন্তু এখানে টেক্সটটা পড়লে তোমরা 2 নম্বরের জায়গায় 4 নম্বর আসছে, তোমরা কনসেপ্ট থাকলে লিখে দিতে পারবে। এবং এমসিকিউর জন্য টেক্সটটা মাস্ট, মানে টেক্সট থেকেই বেশিরভাগ।
আসা, বিশেষ করে কালো কালো যেগুলো শব্দগুলো আছে সেগুলো একটু খুব মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলেই যে 20 বা টোটাল যে 36 নম্বরের এমসিকিউ আছে সেটা অনায়াসে করতে পারবে। এরপরে আমি চেষ্টা করব, তোমরা সামনে তো টেস্ট পরীক্ষা আছে, তো টেস্ট পরীক্ষা হয়ে গেলে আমি বিষয়ভিত্তিক একটু এমসিকিউ এবং 2 নম্বরে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করব এবং একটা টোটাল ওভারঅল যে সাজেশন, হ্যাঁ, সেইটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখন তোমরা সামনেই সকলেই টেস্ট পরীক্ষা দেবে স্কুলে, তো মোটামুটিভাবে একটু যে যার মতো অধ্যায়ভিত্তিক আমি যেগুলো বললাম সেগুলো প্রিপেয়ার করে নাও, আশা রাখছি তোমাদের উপকারে আসবে। আমরাও স্যারকে বলবো আবার পরবর্তীকালে, যেহেতু টেস্ট পরীক্ষার পর এখন টাইম থাকবে, তো স্যারও একটা কম্প্যাক্ট সাজেশন তোমাদের জন্য কিছুটা বানাবেন, যেটা তোমাদের পরবর্তীকালে সেখান থেকে আসার সম্ভাবনা হয়তো অনেকটাই থাকবে। তোমরা যেটা এখন যেভাবে পড়ছো পড়ো, পরীক্ষা টেস্টটা হয়ে যাক, আমরা স্যারকে আবার ইনভাইট করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে এখানেই আমরা ইতিহাস বিষয়ের যে আলোচনা এখানে আমরা সমাপ্ত করছি। পরবর্তীকালে আমরা আবার বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের কাছে উপস্থাপন রাখবো। নমস্কার। নমস্কার।